প্রিয় দর্শক, এটিভি ইউএসএ ঢাকা অফিসে আজকে আমরা পেয়ে গিয়েছি আমাদের আশা গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার এবং এটিভি ইউএসএর চেয়ারম্যান আকাশ রহমান স্যারকে। আসুন আমরা তার সাথে কথা বলি এবং তার অভিমত সম্পর্কে জানি। চলুন আমরা এখন আকাশ রহমান স্যারের সাথে কথা বলি। আপনাকে এটিভি ইউএসএ ঢাকা অফিসে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ রুম্পা। আসলে ঢাকা অফিসে তো আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য আসিনি, তারপরও আপনারা বসিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা আসলে খুব জানতে চাই যে হঠাৎ করে আপনার আগমন নির্বাচনের আগে, হ্যাঁ, তো এটার ক্ষেত্রে বিশেষ কোনো কারণ আছে কিনা আমরা নির্বাচনকে ঘিরে, যেহেতু আপনারা আমাদের কিছুদিনের মধ্যে আমাদের নির্বাচন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো কারণ আছে কিনা যে এই বাংলাদেশে আগমন হওয়ার এই নির্বাচনকে ঘিরে কোনো কারণ যদি থাকে সেটা আমাদের সাথে জানাতে পারেন। আসলে নির্বাচনকে ঘিরে তো কোনো কারণ থাকার নাই, তারপরে নির্বাচন যেহেতু এটা আমার দেশ মাটি, এখানে আমার জন্ম, অবশ্যই আমি এসছি নির্বাচনটা পর্যবেক্ষণ বলতে পারেন বা দেখতে যে আসলে কোন দল ক্ষমতায় যেতে পারে বা কার চাহিদা কেমন, কে কী প্রতিশ্রুতি দিচ্ছে। আর আমি তো আসলে যেহেতু আমেরিকার সিটিজেন, সেক্ষেত্রে তো আমি এখানে ভোট দিতে পারবো না। আমরা ভোট দিচ্ছি এবার হচ্ছে যারা আমেরিকাতে থাকে বাট বাংলাদেশি সিটিজেন কিন্তু ওখানে কাজ করে বা গ্রিন কার্ড, তারা ভোট দিচ্ছে। আসলে নির্বাচনের জন্য যে আসা এরকম কিছু না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু নির্বাচনের জন্য আসে না, তারপর নির্বাচনের আগ মুহূর্তে আপনার বাংলাদেশে আসা, সেক্ষেত্রে আপনি তো অবশ্যই কোনো দলকে বা বিশেষ কোনো দল বা দলকে সাপোর্ট করছেন। তো আপনার ক্ষেত্রে কি মনে হচ্ছে যে এই যে নির্বাচন আসছে আর এবার কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বিগত বছরগুলোতে যেরকম দেখেছি, অবশ্যই আমরা আশা করছি এই বছর মানে এবার আমাদের নির্বাচনটা এমনটা হবে না। তো সেক্ষেত্রে আপনি কি মনে হচ্ছে, আপনি এই নিরপেক্ষ নির্বাচন নিয়ে যদি আপনি কিছু বলতে চান? আসলে নির্বাচন নিরপেক্ষ হবে এটা তো আমরা গত 30 বছর ধরে শুনে আসি যে এইবার নির্বাচনটা নিরপেক্ষ হবে। নির্বাচনের দিন আসলে নিরপেক্ষ হবে কিনা ওই দিন সকালে বা ওই দিন দুপুরে আপনারা জানতে পারবেন যে নির্বাচনটা নিরপেক্ষ হচ্ছে। আসলে তারেক রহমান আসার আগে এবং আসার পরের যে ভিউটা পলিটিক্সে বলেন বা নির্বাচনের মোড় বলেন, এটা কিন্তু যারা আগে অনেকেই বলছিল যে তারেক রহমান দেশে আসতে পারবে না, যেমন জামাত একটা দল বা নতুন আর একটা দল হয়েছে পোলাপান নিয়ে এরকম বাচ্চা কাচ্চার একটা দল, সেটা হচ্ছে যে আপনি এনসিপি বলেন। কিন্তু আপনি যদি একটা পলিটিক্স করতে চান, যেমন আমরা তো 40 বছরের প্রায় 30 বছর ধরে নির্বাচন দেখে আসছি, যে একজন নেতা হতে হলে কি লাগে আপনার, যে তার শিক্ষাগত যোগ্যতার সাথে আপনাকে 3বার 4বার জেলে গিয়েছেন বা তার ফ্যামিলির দেশের এক্সপেরিয়েন্স আছে দেশ চালিয়ে, বা আপনি মার খেয়েছেন বা রাস্তাঘাটে ছিলেন। এখন আপনি যদি মনে করেন ওকে আমি আকাশ রহমান, আমি 1000 কোটি টাকা দিলাম আমি এমপিতে দাঁড়ানোর জন্য, ভোট টোট কিনে আমি এমপি হয়ে গেলাম, তাহলে কিন্তু আমি নির্বাচন বা পলিটিক্স কিন্তু আমার কোনো জ্ঞান থাকলো না। এখন আপনি কিছু দল আছে যেটা আমরা দেখে আসছি বাবা মার থেকে, যে যখন 71-এর যুদ্ধ হয় তখন কিন্তু অনেকে বলেছিল যে জামাত ইসলাম বা যারা এই কন্টেন্টে, তারা দেশটাকেই স্বীকার করতে চায় না, মানে মুক্তিযুদ্ধটাকেই স্বীকার করতে চায় না। বাট এখন যদি মনে করেন এটিভিতে আপনি একটা এমপ্লয়ি হায়ার করেছেন, সে এটিভিকেই মানলো না, তাহলে তাকে আপনি কিভাবে জবে রাখবেন? এটা একটা বড় কোশ্চেন না? হ্যাঁ, আপনি শেষ করেন। তা আপনি যদি এখন 71-এর কথা বলেন, যে যারা ভাইরা যারা চায়নি যে বাংলাদেশটা স্বাধীন হোক, তাকে যদি আপনি ভোট দিয়ে এমপি বানান, তাহলে উনি তো মানে পাকিস্তানের কাছে তো, বা তার আগের যে, যেমন আপনি বলছেন যে আমি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছি মাটির টানে, তো ওনার মাটির টান তো পাকিস্তানের সাথে থাকারও মাটির টান হতে পারে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি যদি আমরা বলতে চাই আপনার কথার সূত্র ধরে, তাহলে আপনি যদি চান যে এই নির্বাচনের মাধ্যমে যে সরকার দেশে আসুক, সেটাকে কি আমরা ধরে নিব যে আপনি চাচ্ছেন যে বিএনপি সরকার, যেটা বা আপনি যেটা বললেন পোলাপানের দল? হ্যাঁ, না না, আসলে যেটা আপনার কথাটা আমি বন্ধ করলাম এই জন্য, কারণ আমি কিন্তু বলিনি যে জামাত ইসলাম ক্ষমতায় আসবে না বা বিএনপি ক্ষমতায় আসবে। আমি একটা এটিভির এক্সাম্পল দিয়েছি যে আপনি এটিভিটাতে ওন করেন। এখন আপনি বাইরে গিয়ে বললেন যে আমি তো এটিভিই মানি না, যেহেতু আমার কাজের দরকার সেই জন্য আমি এটিভিতে কাজ করি, তাইলে কি আপনি এটিভিটাতে তো ভোট দিবেন না? তাহলে এটিভিটাতে আপনি জব করলে কি আপনি দেখা যাচ্ছে আর একটা টিভির জন্য আপনি কাজ করবেন পিছনে।
আমি একটা এক্সাম্পল দিয়েছি। আর পোলাপনের কথাটা বলছি যে আপনাদের যারা বাংলাদেশে অ্যাডভাইজার ছিল বা যারা এই যে দুইটা পিচ্ছি গণ অভ্যুত্থানে যারা অভ্যুত্থান তো অ্যাকচুয়ালি শুধু যে আপনারা 4 জন করছেন তা না, এখানে বিএনপি ছিল, এখানে জামাতের লোকজনও ছিল, এখানে যারা বিদেশে ছিল। যখন আপনার ইন্টারনেটটা বন্ধ হয়ে গেছিল তখন কারা আপনাকে সাপোর্ট করেছেন? আমাদের মতো লোক। তো এখন যদি আপনি বলেন যে বিদেশিরা এসে এখানে এমপি হতে পারবে না, বিদেশিদের দরকার নাই, বাট বিদেশিদের রেমিটেন্সে কিন্তু দেশ চলে। দেশের রেমিটেন্স যেটা থাকে, কি বলে এটারে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থাকে। রিজার্ভ কিসের উপরে চলে? রেমিটেন্সের উপরে। তো রেমিটেন্সকে আপনাকে সম্মান করতে হবে। এখন আপনার 2 দিন সেই সময় কিন্তু রেমিটেন্সটা বন্ধ করে দিয়েছিল, তার যারা বিদেশি প্রবাসী ছিলেন তারা কিন্তু সাপোর্ট করেছে এইভাবে। 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে তখন কিন্তু তারা বলেছে যে আমরা তাহলে রেমিটেন্স দেশে পাঠাবো না, ঠিক আছে? তখন কিন্তু এটা আমাদের একটা শক্তি ছিল, যে এটা শক্তি ছিল যে সরকারকে বাধ্য করার জন্য। এটা কিন্তু অনেক কাজে দিয়েছে, আমরা দেখেছি। আমরা বিদেশ থেকে তো অনেক সাপোর্ট করেছি যে অবশ্যই। এখন সোশ্যাল মিডিয়াতে যদি হয়, আমি তো আমার টেলিভিশন চ্যানেলও দেখি, তো আপনারা দেখি যে মাঝে মাঝে হ্যাঁ বা না এরকম ভোটের একটা করছেন যে জামাত ইসলাম হলে পরে টিক চিহ্ন দেন আর তারেক জিয়া হলে লাভ দেন। এখন ওই জরিপটা আসলে এটাও আমার কাছে কিন্তু কন্ট্রোভার্সিয়াল জরিপ হতে পারে। কি ধরনের যে দেখা গেল যে এখন তো সোশ্যাল মিডিয়া ইউ ক্যান বাই, রাইট? যে আমাকে 1000 লাইক দেন, আমরা 200 টাকা দেবো, এরকম একটা সিস্টেম আছে। তো আপনি বললেন ভাই 200 টাকা দিলাম, পুরোটাই জামাত ইসলামের পক্ষে ভোটটা দিয়ে নিয়ে আসেন। তো আপনারা এখানকার যারা প্রেজেন্টার আছে, আপনারা নিউজ পড়লেন যে দেখা গেল আমাদের জরিপে 3000 জন জামাতের এগিয়ে আছে। 3000 জনই তো টাকা দিয়ে কিনছে। আমরা মিডিয়া পাড়া থেকে কিছু গুঞ্জন শুনতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আপনি বাংলাদেশে এসেছেন কোনো একটা দলকে ফান্ডিং করার জন্য, তার সাথে সাথে কিন্তু আমরা এটাও জানতে পেরেছি যে আপনি আমেরিকাতে কোনো একটা দলকে ফান্ডিং করেছেন। তো এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। মানে এইটা কি আপনারা যে গুঞ্জন শুনেছেন, গুঞ্জনটা কি মনে করেন আমার কোনো এমপ্লয়ি বলেছে বা আমার ম্যানেজার বলেছে যে আকাশ ভাই নিউ ইয়র্কে ফান্ডিং করেছে, সেটা তো শোনেননি। নিউ ইয়র্কে সর্বদলীয় একটা ম্যাডাম খালেদা জিয়ার, মরহুমা খালেদা জিয়ার একটা মোনাজাতের ব্যবস্থা করেছিল। ওটাতে আমি ফান্ড করিনি, ওটা সমস্ত বাংলাদেশি বা আমেরিকান বাংলাদেশি যারা ছিলেন ওখানে আমি গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমার দায়বদ্ধতা থেকে, কারণ আমি যখন কলেজে পড়াশোনা করি তখন খালেদা জিয়াকে আমি অনেক পছন্দ করতাম, মানে সৌন্দর্যের জন্য পছন্দ করতাম। অন্য তখন তো আর বুঝতাম না যে ভোট কারে দিলে কি কোনবা, বাট ওনাকে আমার ভালো লাগতো, ওনার বক্তব্য ভালো লাগতো। এই জন্যই আমি ওই ইয়েটার আয়োজনে গিয়েছিলাম। ওখানে ফান্ড না, ওখানে আপনাকে আমেরিকাতে একটা প্রোগ্রাম করতে অলমোস্ট একটা হল ভাড়া দিতে হয় $10,000। $10,000 মানে 12 লাখ টাকা। তো একার পক্ষে তো এরকম না, আমরা সবাই মিলে এটা করেছিলাম। আর একটা সুন্দর কথা, সুন্দরভাবে বলি, আমি আসলে কোনো দলের ফান্ডিং করার জন্য আসিনি। আমি আবারও বলছি, আমি এসেছি আমার কাজে, কারণ আপনাদের সাথে দেখা করাটা তো আমার কাজ। কারণ আমার নিউ ইয়র্কে, বাংলাদেশে তো আমার 2টা অফিস। আমি উত্তর অফিসে গতকালকে গিয়েছিলাম, আজকে আপনাদের মিরপুরে অফিস। যা রটে তার কিছু হলেও কিন্তু বটে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি যে বাংলাদেশে এসেছেন, বিগত 2 দিন যাবৎ আপনার আশেপাশে আমরা একটি বিশেষ সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে আপনার আশেপাশে অনেক বড় বড় রাজনৈতিক বর্গ, যারা ব্যক্তিবর্গরা আছে, ওনারা ঘোরাফেরা করছেন। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? এছাড়াও আরেকটি বিষয় আমরা জেনেছি যে আপনি যেই হোটেলে অবস্থান করছেন সেখানেও কিন্তু অনেকে এসে আপনার সাথে সাক্ষাৎ করছেন। তো সেখান থেকে আমরা কি বুঝবো যে এটা কি আসলে এই নির্বাচনকে ঘিরে বা এই যে যেটা আমি বললাম ফান্ডিং এর বিষয়, এসব ঘিরে কিছু হচ্ছে কিনা, যদি আমাদের সাথে কিছু শেয়ার করতেন। আপনি তো অ্যাকচুয়ালি অনেকগুলা প্রশ্ন। এখানে একটা জিনিস মনে হচ্ছে যে আমি আসার পরে আপনাদের টিভি, মানে আমার টিভি আমার পিছনে জাসুস লাগাই রাখছে যে ভাইয়া কোথায় যায়, হোটেলে কে কে দেখা করে। জিনিসটা তো তাই, হোটেলে অনেক লোকই দেখা করছে, সিনেমার পরিচালক থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে আপনার মিডিয়ার। আর একটা জিনিস জানেন যে আমাদের যে নিউজ পেপার আছে, আপনারা যে সূত্র টেনেছেন এটা সত্যি যে পলিটিক্যাল এসছে দেখা করতে, এরকম না। আমার অনেকের বাসায় যাওয়ার সময় হয়নি বা সুযোগ হয়নি। আমার তো অনেক বড় ভাইরা আছেন এখানে। আর একটা জিনিস বলি, যিনি আমাদের যে নিউজ পেপারটা আছেন ওনার সম্পাদক কিন্তু বিএনপির অনেক বড় একজন লিডার, এখন বাসসের চেয়ারম্যান, সংবাদ সংস্থার চেয়ারম্যান আলাউদ্দিন ভাই। তারপরে পত্রিকাতে যারা আছেন ওনারা গিয়েছিলেন, ওনার সাথে
অনেক বিএনপি লিডার গিয়েছেন, তাদের সাথে কিন্তু আমি ওইভাবে সাক্ষাৎ করিনি যে আমাদের গোল টেবিল হয়েছে বা আপনারা লুকানো এখন কোনো ক্যামেরাও রাখছেন কিনা এটাও দেখতে হবে, যে এটিবিডি ক্যামেরা দিয়ে। ওই ভাইয়ারা এসেছিল আমার বার্থডে উইশ করার জন্য, কোনো ফান্ডিং। না, যাই হোক, আমরা আপনার বিগত একটা কথা আমি বলতে চাচ্ছিলাম। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, ওনাকে খুব পছন্দ করতেন। হ্যাঁ, ওনার কিন্তু দেশের জন্য অনেক কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, উনি দেশের জন্য, আমরা তাকে কি বলি যে সে হচ্ছে আপোষহীন নেত্রী। হ্যাঁ, সে কিন্তু কোনো কিছুতে আপোষ করেনি। তো ওনার এত এত গুণ বাদ দিয়ে ওনার রূপের গুণে আপনি মুগ্ধ হয়ে ভোট দিতেন। এবং এটা কিন্তু অনেক কন্ট্রোভার্সি একটা আছে যে তার শুধু আপনি নন, অনেকেই তার রূপ দেখে ভোট দিত। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি বলবেন? মানে এখানে তার কাজটা কম হয়ে গেল না? মানে তার কাজটাকে সে গুণে, সে কিন্তু বর্ণে, গন্ধে, ছন্দে সবকিছুতে অতুলনীয়। আচ্ছা আপা, একটা জিনিস বলি আপনাদের মিডিয়ার, যেটা আমার ধারণা, এটা আমার যে অনেক চ্যানেলে, বড় বড় চ্যানেলে অনেক সুন্দরী প্রেজেন্টার কেন রাখে? কোন একটা চ্যানেলে দেখতে পারবেন যে আপনাদের মতো মানে আপনাদের সুন্দরী ছাড়া একজন অসুন্দরী মেয়েকে আপনারা প্রেজেন্টার বানাইছেন। কিন্তু এক্ষেত্রে কি নাই, তার মানে কি নিউজও দেখে, প্রেজেন্টারকেও দেখে। এটা আপনারা লাইভ করেন, কোনো অসুবিধা নাই। যে মানুষ সৌন্দর্যটাকে আগে দেখে, তো খালেদা জিয়ার সৌন্দর্যটা আমি দেখছি, মানে আগে দর্শনদারি, তারপরে মায়ের থেকেও বড় হয় অথবা মায়ের সমবয়সী। যে কোনো একটা মানুষের চোখকে শান্তি দেয়, এটা কি বলেন? আমি প্রশ্ন করলাম। না, চোখে শান্তি দেয় কি? চোখে ভালো জিনিস, ভালো লাগাটাকে শান্তি দেয়। আমরা আসলে সবাই সুন্দরের পূজারী, এটা মেন কথা। আর আমরা হচ্ছে আগে দর্শনদারি, তারপরে আমরা আসলে গুণ বিচারি। তো সেক্ষেত্রে আমাদের যে বেগম খালেদা জিয়া, প্রয়াত বেগম খালেদা জিয়া, ওনার গুণের সীমা নেই। উনি আসলে আপোষহীন নেত্রীর সাথে উনি দেশের জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করেছেন। তো সেক্ষেত্রে আমরা তাকে, তাহলে আপনি কিন্তু নিজেই বলছেন যে আপোষহীন নেত্রী এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনার মাধ্যমে কিন্তু অনেকে দেখবে, মনে করেন 50,000 লোক যদি দেখে, 50,000 লোক। হ্যাঁ, আমি কিন্তু এইজন্যই বলছিলাম যে আপনি কিন্তু ইনডাইরেক্টলি খালেদা জিয়ার প্রচার করছেন। না, ওনার এত দেশের প্রতি না, আমি এজন্যই বলছি যে ওনার দেশের পিছনে এত অবদান, হ্যাঁ, থাকার পরে ওটা ছাপিয়ে কেন ওনার রূপ যায়? আমার কাছে কথা হচ্ছে কর্মটা আসলে যাওয়া উচিত কিনা। মানে কর্মটা আসলে তো আপনার 30 বছর 40 বছরের ক্যারিয়ারে, তো আমি তো 10 মিনিট আপনাদের টিভিতে বসে বলতে পারবো না, আর আমি ওটাতে যেতেও চাই না। পলিটিক্যাল আলোচনা না, আপনারা যদি পলিটিক্যাল আলোচনা আসতেন আমি হয়তো ইন্টারভিউ দিতে রাজি হতাম না, ঠিক আছে? তবে আমরা আপনার বিজনেস সম্পর্কেও যাব। আমরা আসলে, যেহেতু আপনি বাংলাদেশে আসছেন, আর বাংলাদেশের এখন সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে আছে নির্বাচন। তো সেক্ষেত্রে আমরা এই জন্য নির্বাচনটা নিয়েই আসলে প্রথমে প্রশ্ন করলাম, যাতে করে যেটা এখন সবচেয়ে সবার মুখে মুখে যে বিষয়টি। তো সেক্ষেত্রে, আর আপনার আগমন যেহেতু নির্বাচনের আগে, সেক্ষেত্রে আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের কিছু কিছু বিষয় আসলে আমরাও তো জানতে পারছি বিভিন্ন। নির্বাচনের আগে এখানে মেইন কথা হচ্ছে আসছি আমার মায়ের সাথে দেখা করার জন্য। মা আমার সাথে 3-4 দিন থাকবে, এটাই আমার ইচ্ছা, কোনো পলিটিক্স কোনো কিছু না। এবার আসলে আপনার বিজনেস সম্পর্কে আমরা কিছু জানতে চাই। যেহেতু আপনি দেশের বাইরে অনেক অনেক বিজনেসের সাথে জড়িত এবং অনেক কিছুতে আপনি ইনভেস্ট করেছেন, তো সেক্ষেত্রে আপনার বাংলাদেশের এই ইনভেস্টের ক্ষেত্রে কি পরিকল্পনা আছে? না, বাংলাদেশে তো ইনভেস্টমেন্ট আমার আছে। আপনি যদি দেখেন 2টা ফুল অফিস আমাদের চলছে। আর বাংলাদেশে ইনভেস্টমেন্ট তো এখন পলিটিক্যাল গভর্নমেন্ট যতক্ষণ না আসে, স্টেবল না থাকে, তখন তো কেউ ইনভেস্টমেন্ট করে না। তো আমার তো অবশ্যই ইনভেস্টমেন্টের প্ল্যান। আমি একবার ইনভেস্টমেন্ট করেও ছিলাম, অনেক টাকা লসও করেছে। আপনি আসার আগে, আপনি হয়তো জয়েন করেননি, এখানে 2-1জন হেলাল বা যারা আগের এমপ্লয়ি আছে ওরা জানে যে আমি অনেক টাকা লস করেছি এখানে। তারপরেও আমি চাই যে বাংলাদেশে আমার একটা বড় ইনভেস্টমেন্ট থাক, এস্টাবলিশমেন্ট থাক, আপনারাই সেটা চালাবেন। ধন্যবাদ। আমরাও চাই যে এই টিভি ইউএসটা অনেক বড় হোক এবং এটা ধীরে ধীরে আসলে শাখা প্রশাখা অনেক মিলে ধরুক আর কি আমাদের সকলের মাঝে। আর আমরা জানছি রিসেন্ট আপনি একটু মুভি করছেন, তো সেই মুভি সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আসলে মুভিটা পাবলিকলি বলাটা ছিল, কারণ মুভির সাথে অনেক বড় বড় কলকাতা, বম্বে, বাংলাদেশের জড়িত আছে। এটা বাংলাদেশের অ্যাক্টর আছে, কলকাতার অ্যাক্টর আছে, বম্বের অ্যাক্টর আছে, আমেরিকার অ্যাক্টর আছে, এবং এটা একটা বড় বাজেটের মুভি। তো আমরা অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্স করবে, ওটা করার পরে আমরা আপনাদেরকে ডিটেল বলবো। এটার শুটিংও তো আমরা জানছি দেশের বাইরে অনেক জায়গায় বিভিন্ন না, শুটিং থাইল্যান্ডে হচ্ছে, দুবাইতে হয়েছে, বাংলাদেশে, আমেরিকা এবং লাস্ট ইন্ডিয়াতে হবে। তাহলে আশা করছি আমরা একটা বিগ বাজেটের সুন্দর একটা ফ্যামিলি ড্রামার মুভি হচ্ছে, দেখতে পারবেন। ছকছকে একটা মুভি দেখতে আপনি যদি এখন অনুমতি দেন, আমাকে যেতে হবে।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আকাশ রহমান। আমরা তার কাছে নানা অজানা কথা জানতে পারলাম। এই পর্বটি দেখতে চোখ রাখুন এটিভি ইউএস এর পর্দায়। এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিভি ইউএস এর ইউটিউব চ্যানেল এটিভি ইউএস এইচডি, এটিভি ইউএস ফেসবুক পেজ থেকে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। আমাদের সাথেই থাকুন, এটিভি ইউএস এর সাথেই থাকুন। বিশ্বজুড়ে বাঙালিয়ানা। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।